আমি অঙ্কুশ। আপনারা শুনছেন হান্টিং নাইটমেয়ার। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর রেসপাতি মুভির ভয়ঙ্কর কাহিনীটি। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। কাহিনীর শুরুতেই দেখা যায় এক ভয়ঙ্কর অন্ধকার রাত। রেসপাতি নামের এক ছেলে গভীর ঘুমে ডুবেছিল। হঠাৎ সে শুনতে পায় তার মায়ের ডাক। দরজার সামনে দাঁড়িয়ে তার মা তাকে ডাকছিল, আর তার ঠিক পিছনেই ছিল তার বাবা। কিছুক্ষণের মধ্যেই তার বাবা মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এই দৃশ্য দেখেই রেসপাতির ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে পুরো ঘরে বাবা মাকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই তার পিছন দিয়ে যেন কেউ হেঁটে যায়। পিছনে ফিরতেই দেখা যায় ভীষণ শব্দে একটা জানালা খুলে গেছে। রেসপাতি জানালাটা বন্ধ করতে এগিয়ে যায়। তখন সে দেখে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে। জানালাটা বন্ধ করে সে ফিরে আসছিল, এমন সময় পিছন থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে। দেখা যায় জানালার পাশে জিনের মতন ভয়ঙ্কর কিছু একটা দাঁড়িয়ে আছে। ঘরের সোফাগুলোও নিজের থেকেই পিছনের দিকে সরে যাচ্ছে। হঠাৎই সেই ভয়ানক জিন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করে। রেসপাতিও স্পষ্টভাবে সেই জিনের উপস্থিতিকে অনুভব করছিল। মুহূর্তের মধ্যেই জিনটি তার মায়ের রূপ নেয় এবং তার সামনে এসে দাঁড়ায়। কিন্তু রেসপাতি পিছনে ফিরতেই সেটা হঠাৎ গায়েব হয়ে যায়। পর মুহূর্তেই সেটা তার পিছনে এসে তার কাঁধে হাত রাখে। আতঙ্কে রেসপাতি দৌড়ে পালাতে শুরু করে। পালাতে পালাতে সে নিজের রুমের সামনে এসে দেখে দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেছে। যত চেষ্টা করছিল কিন্তু কিছুতেই দরজা খুলতে পারছিল না। এদিকে তার মায়ের রূপ নেওয়া সেই ভয়ঙ্কর জিন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। একসময় অনেক কষ্টে সে দরজা খুলে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু সেই জিন তখনও দরজা ভাঙার চেষ্টা করছিল। এতে রেসপাতি প্রচণ্ড ভয় পেয়ে যায়। ঠিক তখনই সেই শয়তান জিন তার মায়ের কণ্ঠস্বর নকল করে সাহায্য চাইতে শুরু করে। ফলে রেসপাতি ভীষণ কনফিউজড হয়ে পড়ে। সে দরজা খুলতে যাচ্ছিল, এমন সময় ঘরের আলমারি থেকে শব্দ ভেসে আসে। আলমারির দরজা আপনা আপনি খুলে যায়, আর ভেতর থেকে বেরিয়ে আসে তার বাবার ভয়ঙ্কর রূপী আরও এক জিন। এই দৃশ্য দেখে রেসপাতি দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু দরজা খুলতেই সে পৌঁছে যায় একটা হাইওয়েতে, যেখানে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট করা গাড়ি পড়েছিল, আর যার ভেতরে ছিল তার বাবা মা। অর্থাৎ এমনই এক দুর্ঘটনায় তার বাবা মায়ের একসময় মৃত্যু হয়েছিল। ঠিক তখনই রেসপাতির আরেক রূপ সেখানে এসে বর্তমান রেসপাতির কলার চেপে ধরে বলতে থাকে সেদিন সে কেন তার বাবা মায়ের সঙ্গে মারা গেল না। ঠিক তখনই রেসপাতি তার দুঃস্বপ্ন কাটিয়ে ঘুম থেকে জেগে ওঠে। আমরা তখন বুঝতে পারি বাবা মায়ের অস্বাভাবিক মৃত্যু তাকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দিয়েছিল, আর সেই সময় থেকেই তার প্রতিটি রাত কাটত এমনই সব ভয়ানক দুঃস্বপ্নের মধ্যে দিয়ে। যাই হোক, রেসপাতি তার দাদার সঙ্গে থাকতো। সেদিন স্কুলে যাওয়ার জন্য রেডি হওয়ার সময় তার দাদা একটা নিউজ দেখছিল, যেখানে বলা হচ্ছিল এক মহিলাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আর গত কয়েকদিন ধরেই শহরে এমন রহস্যজনক সব ঘটনা ঘটছে যেখানে মানুষ ঘুমের মধ্যেই মারা যাচ্ছে। স্কুলে যাবার পথে রেসপাতি একটা বাসে উঠে বসে। কিছুক্ষণ পর তার চোখ লেগে যায়, কিন্তু চোখ খুলতেই সে আতঙ্কে চোখ বন্ধ করে ফেলে, কারণ সে দেখে তার সামনে ঝুলছে তার বাবা মায়ের ভয়ঙ্কর লাশ, যারা এখনও তার কাছে সাহায্য চাইছে। এই ধরনের ভয়ানক দুঃস্বপ্ন সে প্রায় দেখত, আর এই স্বপ্নের আতঙ্কেই সে ঠিক মতন ঘুমাতে পারত না। সেদিন ক্লাসরুমে ভয়ঙ্কর স্বপ্ন দেখে তার ঘুম ভাঙে। তার এই অবস্থার কথা একমাত্র জানত তার বেস্ট ফ্রেন্ড তীর্থা। তীর্থা ছিল ভীষণ দুষ্টু স্বভাবের ছেলে। দেখা যায় এক মেয়েকে তার বয়ফ্রেন্ডের চিটিংয়ের খবর দিয়ে সে তার কাছ থেকে টাকা নেয়। তবে অন্যদের সঙ্গে যেমনই হোক না কেন, রেসপাতির জন্য সে ছিল বেস্ট ফ্রেন্ড, একটা পরিবারের মতন। তাই রেসপাতির এই অবস্থা নিয়ে সে ভীষণ চিন্তিত ছিল। তীর্থা এটাও খুঁজে বের করেছিল যে গত কয়েকদিনে যারা মারা গেছে তাদের সবারই মৃত্যুর আগের রাতে তাদের প্রিয় মৃত মানুষদের দেখেছিল, অর্থাৎ মৃত মানুষদের দেখার পরই তাদের মৃত্যু হচ্ছিল। আর এই কারণেই রেসপাতিকে নিয়ে সে সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল, কারণ রেসপাতি তো প্রতিনিয়ত তার মৃত বাবা মাকেই দেখত। এমন সময় তাদের ক্লাসের টিচার প্রবেশ করে। তার সঙ্গে ছিল নতুন এক ছাত্রী। মেয়েটি নিজের পরিচয় দিয়ে জানায় তার নাম উলান। সে জাকার্তা থেকে এসেছে এবং নতুন করে এই স্কুলে ভর্তি হয়েছে। তবে অদ্ভুত ব্যাপার ছিল, উলান শুরু থেকেই
এক দৃষ্টিতে শুধু রেশপাতির দিকেই তাকিয়েছিল। বিষয়টা শুধু রেশপাতিই নয়, তীর্থাও লক্ষ্য করে। এমনকি বেঞ্চে বসার পরেও উলান অস্বাভাবিকভাবে তার দিকেই তাকিয়ে থাকে। এই ঘটনার পর তীর্থা মেয়েটির সম্পর্কে খোঁজ নিতে শুরু করে। সেখান থেকে সে জানতে পারে উলানকে তার আগের স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ ক্লাসের মাঝেই সে প্রায় সময় পজেসড হয়ে যেত, যা অন্য স্টুডেন্টদের পড়াশোনার সমস্যা তৈরি করছিল। তাই তীর্থা রেশপাতিকে সাবধান করে দেয় সে যেন উলানকে এড়িয়ে চলে। সেদিন ক্লাস শেষে বের হওয়ার সময় রেশপাতির কাছে তার দাদার ফোন আসে। তার দাদা দ্রুত হসপিটালে যেতে বলে, কারণ সেদিন তাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল। ডাক্তারের কথা শুনেই যেন রেশপাতির বুকের ভিতর চাপ বাড়তে থাকে। বাসে উঠতেই সে প্রায় সেন্সলেস হয়ে পড়ে। তখন বোঝা যায় ডাক্তারের কাছে যাওয়া তার একদমই পছন্দ ছিল না, কারণ ডাক্তার ছিলেন একজন সাইকিয়াট্রিস্ট। তিনি শুধু ওষুধ দিতেন না, বরং থেরাপির মাধ্যমে রেশপাতির ভিতরে জমে থাকা ভয় দূর করতে চাইতেন। অর্থাৎ তিনি বারবার তার বাবা মায়ের মৃত্যুর প্রসঙ্গে কথা বলতে চাইতেন, যে বিষয়ে রেশপাতি কখনোই মুখ খুলত না। সে নিজের অনুভূতি কখনোই ডাক্তারের সঙ্গে শেয়ার করতে চাইতো না। ডাক্তার তাকে বোঝানোর চেষ্টা করতেই রেশপাতি উঠে দাঁড়িয়ে বলে তার অনুভূতি জানার দরকার নেই, বরং শুধু ওষুধের ডোজ বাড়িয়ে দিলেই হবে। এরপর সে সেখান থেকে বেরিয়ে যায়। এই ঘটনায় তার দাদা আবারও রেগে যায়। বাড়ি ফিরে দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। ঠিক তখনই সেখানে আসে তার দাদার নতুন রাখা কাজের লোক, যার নাম ছিল আব্দুল। এই দিনই প্রথমবারের মতন আব্দুলের সঙ্গে রেশপাতির পরিচয় হয়। রেশপাতি ঘরে চলে যাচ্ছিল, এমন সময় তার দাদা তাকে ডেকে একটা তেলের শিশি দেয়। সে বলে যদি ডাক্তারের ওষুধে কাজ না হয় তাহলে ঘুমানোর আগে যেন এই তেল ব্যবহার করে। কিন্তু সেদিন রাতেও ওষুধ খাওয়ার পরেও তার ঘুম আসে না। পরদিন স্কুলের অ্যাসেম্বলির সময় রেশপাতি কিছুতেই তার নিজের ঘুম সামলাতে পারছিল না। চোখ বন্ধ হতেই সে দেখতে পায় তার সামনে বাবা মায়ের লাশ ভাসছে। তারা দুজনেই ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। ভয়ে যেন রেশপাতির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই কেউ তার হাত ধরে। সে ছিল উলান। উলান তার হাত চেপে ধরে বলে সে যেন দ্রুত গভীর শ্বাস নিতে থাকে। রেশপাতিও চোখ বন্ধ করে তার কথা মতন জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। কিছুক্ষণ পর সব স্বাভাবিক হয়ে যায়, কিন্তু চোখ খুললে সে দেখে উলান তো তার পাশেই নেই। সেই দিন স্কুলের ওয়াশরুমে থাকা অবস্থায় উলান তার সঙ্গে কথা বলতে আসে। সে রেশপাতিকে জিজ্ঞাসা করে এই সব জিনিস সে কতদিন ধরে দেখছে। রেশপাতি অবাক হয়ে জানতে চায় উলানও কি সেসব দেখতে পায় যা সে দেখে। তবে উলান সরাসরি কোনো উত্তর দেয় না, শুধু বলে রেশপাতির সঙ্গে অদ্ভুত কিছু জড়িয়ে আছে, আর সে যেন এই সবকে যতটা সম্ভব ইগনোর করে চলে। সেদিন বাসে করে বাড়ি ফেরার সময় রেশপাতির প্রচণ্ড ঘুম পাচ্ছিল। এমন সময় তার পাশের সিটে বসে থাকা এক ব্যক্তি তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। রেশপাতি তাকে জাগানোর চেষ্টা করে। এরপর যখন সে লোকটার মুখে হাত রাখে তখন হঠাৎ চারিপাশের পরিবেশ বদলে যায়। সবকিছু অন্ধকার হয়ে আসে। বাসের সব যাত্রী অদ্ভুতভাবে ঘুমিয়ে পড়ে। তারপর রেশপাতি দেখতে পায় বাসের বাইরে যেন হাসপাতালের একটা রুম রয়েছে, যেখানে গিয়ে সে দেখে এক ছোট্ট মেয়ে মারা গেছে। তার বিছানার পাশে দাঁড়িয়ে তার বাবা মা কাঁদছে, আর সেই বাবাই ছিল যে তার কাঁধে মাথা রেখে শুয়ে আছে, মানে ওই লোকটির নাম ছিল বাতিন। এই দৃশ্য দেখতেই রেশপাতি দ্রুত হাত সরিয়ে নেয়। সঙ্গে সঙ্গে সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়। দিনের বেলা ঘুম এলেও অন্য রাতগুলোর মতন সেদিন রাতেও তার ঘুম আসছিল না। তাই সে দাদার দেওয়া তেলটা ব্যবহার করে। তেল লাগিয়ে শুয়ে পড়তেই এবার তার ঘুম আসে। ঠিক তখন ঘড়ির কাঁটা ছুঁয়েছে রাত 12টায়। হঠাৎ উপর থেকে শুকনো পাতার মতন কিছু ঝরে পড়তে শুরু করে। এতে রেশপাতির ঘুম ভেঙে যায়, কিন্তু চোখ খুলতেই সে বুঝতে পারে সে নিজের ঘরে নেই, বরং চলে এসেছে অদ্ভুত অচেনা কোনো স্থানে। প্রথমে সে ভাবে হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু খুব দ্রুত বুঝতে পারে এটা শুধু স্বপ্ন নয়, যেন বাস্তবেই কোথাও সে এসে পড়েছে। সামনে এক বিশাল গাছ থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছিল। শব্দের উৎসের দিকে এগোতেই রেশপাতি ভয় পেয়ে যায়। সে দেখে গাছের শেকড় দিয়ে একজন মানুষকে আটকে রাখা হয়েছিল, আর সেই লোকটা ভয়ঙ্করভাবে শেকড় ছিঁড়ে বেরিয়ে আসার চেষ্টা করছিল। এই দৃশ্য দেখে রেশপাতি মাটিতে পড়ে যায়। ঠিক তখনই এক বৃদ্ধা তার হাত ধরে ফেলে। বৃদ্ধা তাকে বলে সে এখানে কি করছে, তার তো এখানে আসার কথা ছিল না। রেশপাতি জিজ্ঞাসা করে এটা কোন জায়গা। ঠিক তখনই সামনে দেখা যায় এক অদ্ভুত দরজার ভেতর থেকে আলো বের হচ্ছিল, আর সেখানে ছোট্ট কেউ একজন দাঁড়িয়ে ধীর কণ্ঠে ঘুম পাড়ানির গান গাইছিল।
যা শুনে শিকড়ে আটকে থাকা লোকটি ধীরে ধীরে উঠে সেই মেয়েটির দিকে এগোতে থাকে। রেশপাতি সঙ্গে সঙ্গেই বুঝতে পারে এ তো বাসের মধ্যে থাকা সেই লোকটি, মানে বাতিন। সে যেন নিজের মৃত মেয়েকেই দেখতে পাচ্ছিল। ঠিক তখনই বৃদ্ধা রেশপাতিকে বলে তার এখনই এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু রেশপাতি জানতো না কিভাবে বাস্তব জগতে ফিরবে। বৃদ্ধা আর কিছু না বলে হঠাৎ নিজের গলায় ধারালো কিছু ঢুকিয়ে দেয়। মুহূর্তে সে অদৃশ্য হয়ে যায়। এদিকে বাতিন পৌঁছে যায় সেই আলোকিত দরজার সামনে, কিন্তু সেখানে তার মেয়ে নয়, বরং ভয়ঙ্কর এক জিন অপেক্ষা করছিল। মুহূর্তে সেটা বাতিনকে টেনে নেয় আলোর ভিতরে। এরপর শুধু তার বীভৎস চিৎকার শোনা যায়। এই দৃশ্যে আতঙ্কিত হয়ে রেশপাতি দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে গাছের ভাঙা অংশে পড়ে যায়, আর সেই দুনিয়ায় চোখ বন্ধ করতেই বাস্তব জগতে তার ঘুম ভেঙে যায়। এই স্বপ্নটা তার আগের স্বপ্নের চেয়ে অনেক বেশি অদ্ভুত ছিল। সে নিজেও বুঝতে পারছিল না ঠিক কী দেখছে। সকালে স্কুলে যাওয়ার সময় সে দেখে তার দাদা নিউজ দেখছে, যেখানে খবরে দেখাচ্ছিল বাতিন গত রাতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ঘুমের মধ্যেই মারা গেছে। এই খবর দেখে রেশপাতি হতবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না স্বপ্নে দেখা ঘটনাগুলো বাস্তবে মিলছে কিভাবে। তাই সেদিন স্কুলে গিয়ে ক্লাস না করে প্রথমে সব খুলে বলে তীর্থাকে। তারপর দুজনে বেরিয়ে পড়ে বাতিনের ব্যাপারে খোঁজ নিতে। তারা পৌঁছে যায় বাতিনের বাড়িতে। সেখানে তার স্ত্রী পাগলের মতন কাঁদছিল। এই দৃশ্য দেখে রেশপাতির মনে পড়ে যায় বাসের বাইরে দেখা সেই হাসপাতালের দৃশ্য। যদি সবই কল্পনা হতো তাহলে ওই মহিলার মুখ সে চিনল কিভাবে, কারণ এই মহিলাকেই সে বাতিনের পাশে দেখেছিল। অর্থাৎ এই সব কিছু শুধু কল্পনা ছিল না। ঠিক তখনই বাতিনের স্ত্রী চিৎকার করে বলতে থাকে কোনো জিন তার স্বামীকে মেরে ফেলেছে। পাশে থাকা একজন বলে হয়তো স্লিপ প্যারালাইসিসে তার মৃত্যু হয়েছে, তবে তার গলায় কিছু চিহ্ন পাওয়া গেছে। দেখে মনে হচ্ছে যেন কেউ শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করেছে। আর এই শহরে এমন অস্বাভাবিক মৃত্যু নতুন কিছু নয়। হঠাৎ রেশপাতির চোখ পড়ে সেই বৃদ্ধা যাকে সে স্বপ্নে দেখেছিল। বৃদ্ধা দূরে এক গলির ভিতরে দাঁড়িয়েছিল। রেশপাতিকে দেখেই সে হাঁটতে শুরু করে। রেশপাতি তার পিছু নেয়, কিন্তু গলির শেষ মাথায় গিয়ে কাউকে সে দেখতে পায় না। ঘটনাটা আরও রহস্যজনক হয়ে ওঠে, কারণ এই বৃদ্ধাকেই সে স্বপ্নে দেখেছিল। এই সব নিয়ে স্কুলে ফিরে তীর্থার সঙ্গে কথা বলছিল রেশপাতি। তখন তাদের কথা শুনে কাছে আসে উলান। উলান বলে স্বপ্নের জগতে তাকে খুব সাবধানে চলতে হবে। কথাটা শুনে রেশপাতি অবাক হয়ে যায়। এরপর তারা তিনজন বসে কথা বলতে শুরু করে। যদিও এতে একদমই খুশি ছিল না তীর্থা, কারণ তার কাছে উলান সবসময় অদ্ভুত লাগত। উলান জানায় স্বপ্নের একটা আলাদা জগৎ সত্যিই আছে, তবে ঘুম ভাঙার পর মানুষ সেখানে দেখা সবকিছু ভুলে যায়। কিন্তু রেশপাতির ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তার হয়তো এমন এক শক্তি আছে যার কারণে সে শুধু স্বপ্নই দেখছে না, বাস্তব খুনেরও সাক্ষী হয়ে যাচ্ছে। এই কথা শুনে রেশপাতি অবাক হয়। তখন উলান ব্যাখ্যা করে বলে বাতিন স্লিপ প্যারালাইসিসে মারা যায়নি, বরং স্বপ্নের জগতে কোনো জিন তাকে হত্যা করেছে, আর তাই বাস্তবেও সে ঘুমের মধ্যেই মারা গেছে। আর রেশপাতির বিশেষ ক্ষমতা হলো সে নিজের সচেতন অবস্থায় স্বপ্নের জগতে চলাফেরা করতে পারে, এমনকি সেই জগৎকে নিয়ন্ত্রণও করতে পারে। সেই দিন বাড়ি ফিরতেই রেশপাতির দাদা ভীষণ রেগে যায়, কারণ সে জেনে গিয়েছিল রেশপাতি স্কুল ফাঁকি দিয়েছে। তর্কের মাঝেই সেখানে আসে আব্দুল, কিন্তু পরিস্থিতি দেখে আবার সে ফিরে যায়। রেশপাতি তার দাদার কথা খুব একটা গুরুত্ব না দিয়ে নিজের ঘরে চলে যায়। সেদিন রাতে আব্দুল তার সঙ্গে কথা বলতে আসে। মনে হচ্ছিল সে রেশপাতি আর তার দাদাকে নিয়ে কিছু বলতে চায়, কিন্তু সাহস পাচ্ছিল না। কথা বলতে বলতে হঠাৎ যেন কিছু অনুভব করে সে, তাই দ্রুত ঘর থেকে সে বেরিয়ে যায়। তবে যাওয়ার আগে জানায় ওই তেলটা আসলে সেই তার দাদাকে দিয়েছিল। রেশপাতি বলে তেলটা অন্য ওষুধের চেয়ে বেশি কাজ করেছে। তখন আব্দুল জানায় এটা বিশেষ এক ফুলের নির্যাস দিয়ে তৈরি, যা অনেক কঠিন রোগকেও সারাতে পারে। সেদিন রাতেও রেশপাতি সেই তেল ব্যবহার করে, আর ঘুমোতেই আবার পৌঁছে যায় স্বপ্নের জগতে। এবার সেখানে সে দেখে আরসি নামের এক বৃদ্ধা তার মৃত স্বামীকে দেখতে পাচ্ছে, ঠিক যেমন বাতিন তার মেয়েকে দেখেছিল। আলোর দরজার ভিতর থেকে তার স্বামী ডাকছিল, তাই আরসি পাগলের মতন সেদিকে ছুটে যায়। রেশপাতি জানতো ওই দরজার ভিতরে গেলে আরসি মারা যাবে, তাই সে আটকানোর চেষ্টা করে, কিন্তু আরসি যেন কোনো ঘোরের মধ্যে ছিল। উল্টে সে রেশপাতিকেই ছুঁড়ে ফেলে দেয় এবং দরজার ভিতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। তারপর কাটা মাথা এসে পড়ে রেশপাতির সামনে। এবার রেশপাতি দরজার পাশে
একটা ছায়ামূর্তিকে দেখতে পায়। আতঙ্কে সে আবার দৌড়াতে শুরু করে। ঠিক তখনই তার হাত ধরে টেনে নেয় সেই রহস্যময়ী বৃদ্ধা। বৃদ্ধা তাকে পাথরের আড়ালে লুকাতে বলে এবং কোনো শব্দ করতে নিষেধ করে। জিনটা চলে যাওয়ার পর বৃদ্ধা জানায় একমাত্র রেসপাতিই পারে তাদের সবাইকে ওই শক্তির হাত থেকে বাঁচাতে। আর পথ দেখানোর জন্য বৃদ্ধা যে ফুলের নাম বলে সেটাই ছিল সেই ফুল যার কথা আব্দুল একসময় বলেছিল। এরপর হঠাৎই সেই বৃদ্ধা রেসপাতিকে হত্যা করে আর সঙ্গে সঙ্গেই বাস্তব জগতে তার ঘুম ভেঙে যায়। সেদিন স্কুলে যাওয়ার পথেও সে সংবাদে জানতে পারে আরসিও ঘুমের মধ্যেই মারা গেছে। এদিকে তীর্থা ঘটনাগুলো নিয়ে তদন্ত করছিল। একটি পোস্ট থেকে সে জানতে পারে যারা রহস্যজনকভাবে মারা গেছে তারা সবাই একই গ্রামের মানুষ। গ্রামের নাম বাজিংজো। তারা বুঝতে পারছিল না কার সঙ্গে যোগাযোগ করবে। ঠিক তখনই সেখানে আসে উলান। সে বলে চাইলে তারা সরাসরি আরসির সঙ্গে কথা বলতে পারে। কথাটা শুনে রেসপাতি আর তীর্থা দুজনেই অবাক হয়ে যায়। এরপর তারা যায় রেসপাতির ঘরে। আসলে উলানের শরীরে মৃত আত্মারা ভর করতে পারত, তাই সে চেয়েছিল আরসির আত্মাকে ডেকে এনে সব সত্যি জানতে। তবে তীর্থা এতে ভীষণ ভয় পাচ্ছিল। উলান তাদের আশ্বস্ত করে বলে যতক্ষণ তার গলায় এই বিশেষ লকেট আছে ততক্ষণ কোনো জিন তাকে পুরোপুরি পজেস্ট করতে পারবে না। তীর্থা ভয় পেয়ে জিজ্ঞাসা করে যদি তবুও খারাপ কিছু হয়। উলান শান্তভাবে বলে তখন তারা যেন তার মুখ কাপড় দিয়ে ঢেকে জোরে থাপ্পড় বা ঘুষি দেয়। তাতেও কাজ না হলে ধারালো কিছু দিয়ে আঘাত করলেই হবে। এই কথা শুনে তীর্থা আরও আতঙ্কিত হয়ে পড়ে। সে কিছুতেই এই রিচুয়াল করতে চাইছিল না, কিন্তু রেসপাতি তাকে বোঝায় এটা খুবই জরুরি। তাই তীর্থাকে বাইরে অপেক্ষা করতে বলে সে আর উলান মিলে দরজা বন্ধ করে রিচুয়াল শুরু করে। কিছুক্ষণের মধ্যেই উলানের শরীরে আরসির আত্মা ভর করে। বাস্তবে সেখানে উলান বসে থাকলেও আয়নায় দেখা যাচ্ছিল আরসিকে। রেসপাতি সাহস করে তার সামনে এগিয়ে যায়। তখনই আরসি তাকে বলে সে যেন মুস্তিকাকে খুঁজে বের করে, কারণ একমাত্র মুস্তিকাই জানে কিভাবে সুকমাকে হত্যা করতে হবে। রেসপাতি কিছুই বুঝতে পারছিল না কে এই মুস্তিকা, কে এই সুকমা। তখন আরসি একটি জায়গার কথা বলে যেখানে গেলে মুস্তিকাকে পাওয়া যাবে, আর তার শরীর থেকে বের হয় সেই বিশেষ ফুলের ঘ্রাণ যে ফুলের কথা রেসপাতি স্বপ্নে শুনেছিল বৃদ্ধার মুখে। কিন্তু এতটুকু বলার পরেই হঠাৎ উলানের আচরণ বদলে যায়। চারপাশে ঝড়ের মতন বাতাস বইতে শুরু করে। ঘরের জিনিসপত্র কাঁপতে থাকে। উলান ধীরে ধীরে দেওয়ালের দিকে উঠে যেতে থাকে। চিৎকার শুনে তীর্থা ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু দরজা কিছুতেই খুলছিল না। এবার স্পষ্ট বোঝা যায় উলানের শরীরে সেই ভয়ঙ্কর জিন মানে সুকমার জিন প্রবেশ করেছে। সুকমার জিন রেসপাতির দিকে তাকিয়ে বলে সে বাজিংজোর রক্তের গন্ধ চিনতে পারে, আর রেসপাতির তাকে খুঁজতে হবে না, কারণ রেসপাতি হতে চলেছে তার পরবর্তী শিকার। এই কথা বলেই ভয়ঙ্করভাবে হাসতে হাসতে হঠাৎ উপর থেকে নিচে পড়ে যায় উলান। মুহূর্তেই সব শান্ত হয়ে যায়, দরজাও খুলে যায়। ততক্ষণে সেখানে পৌঁছে যায় রেসপাতির দাদা আর আব্দুল। সব শুনে রেসপাতির দাদা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রেসপাতি এবার নিজের প্রশ্ন করে বসে। সে বলে প্রতিদিন কেন সে এইসব মৃত্যুর ঘটনা আগেভাগে দেখে, কেন মৃত ব্যক্তিরা সবাই বাজিংজো গ্রামের, আর কেন সুকমা বলেছে তার শরীরেও বাজিংজোর রক্ত আছে। সে এবার তার দাদাকে অনুরোধ করে বাজিংজো সম্পর্কে যা জানে সব সত্য খুলে বলতে। রেসপাতির কথা শুনে দাদা চোখের ইশারায় আব্দুলকে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর সে জানায় তার জন্ম বাজিংজো গ্রামে। 20 বছর বয়স পর্যন্ত সেখানেই ছিল সে। সেখানকার মানুষ বিশ্বাস করত তাদের রক্তে পাহাড়ি জিনের শক্তি রয়েছে, যে শক্তি পুরো পাহাড়কে রক্ষা করে। এই কারণেই তারা নিজেদেরকে আলাদা এবং বিশেষ ভাবত, আর হয়তো সেই শক্তির কারণেই ভয়ঙ্কর সুকমার জিন তাদের পিছনে লেগেছে। রেসপাতির শরীরেও সেই বাজিংজোর রক্ত রয়েছে। তবে সবকিছু বলার পরেও তার দাদা তাকে আশ্বস্ত করে বলে যে এতে ভয় পাওয়ার কিছু নেই। রাত হয়ে যাওয়ায় রেসপাতি উলানকে বাড়িতে পৌঁছে দিতে বের হয়। পথে রেসপাতি তাকে বোঝায় এইসবের মধ্যে জড়ানোর কোনো দরকার নেই তার, সে একাই সব সামলে নেবে। কিন্তু উলান জানায় সে শুধু রেসপাতিকে সাহায্য করছে না, বরং স্বপ্নের জগৎ সম্পর্কেও সে জানতে চায়, কারণ তার বিশ্বাস এই সব বুঝতে পারলে হয়তো নিজের ভয়ঙ্কর স্বপ্নগুলোকেও থামাতে পারবে সে। রেসপাতি অবাক হয়ে জানতে চায় কী ধরনের স্বপ্ন। উলান শান্ত গলায় বলে তার মাকে ছাড়া বেঁচে থাকার স্বপ্ন। এই কথা শুনে রেসপাতিও চুপ হয়ে যায়। সে বুঝতে পারে উলানও তার মতো বাবা মাকে হারিয়েছে। পরদিনও তীর্থা খুঁজে বের করতে পারেনি আরসি কোন মুস্তিকার কথা বলেছিল। শেষমেশ তারা জানতে পারে এক মুস্তিকা নামের মহিলা নদীর ধারে বসে বিশেষ এক ফুল বিক্রি করে।
স্কুল শেষে ঠিকানা নিয়ে তারা পৌঁছে যায় মুস্তিকার কুঁড়ে ঘরে। বহুবার ডাকলেও কেউ সাড়া দেয় না। রেশপাতি দরজায় হাত দিতেই বুঝতে পারে সেটা খোলাই ছিল। ভিতরে ঢুকে সে হতবাক হয়ে যায়। চারপাশ দেখে মনে হচ্ছিল যেন সেখানে কোনো কালা জাদুর চর্চা হয়। ঠিক তখনই সে দূরে মুস্তিকাকে দেখতে পায়, আর তাকে দেখেই বুঝে যায় এ তো সেই রহস্যময় বৃদ্ধা যে প্রতিবার স্বপ্ন থেকে বের হতে তাকে সাহায্য করত। বাস্তবে তাকে দেখেই রেশপাতি জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরতে সে শুনতে পায় তার মায়ের ডাক। চোখ খুলে দেখে বাবা মা তার সামনে বসে আছে। আনন্দে সে তাদের জড়িয়ে ধরে। তখন তার বাবা মা বলে এবার বাড়ি ফেরার সময় হয়েছে। এই কথা বলেই তারা সামনে হাঁটতে শুরু করে, আর রেশপাতিও তাদেরকে অনুসরণ করে। চারপাশ দেখে বোঝা যায় এটা বাস্তব নয়, সে আবার স্বপ্নের জগতে এসেছে, আর এবার সেও হয়তো আরসি আর ব্রাতিনের মতন সেই ফাঁদে পা দিতে চলেছে। ঠিক তখনই পেছন থেকে মুস্তিকার ডাক তাকে থামিয়ে দেয়। রেশপাতি সামনে তাকিয়ে দেখে তার বাবা মায়ের জায়গায় দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর রূপ নেওয়া সুকুমার জিন। মুহূর্তে সেটা তার উপর হামলা করে। সময় থাকতেই রেশপাতি ধারালো ছুরি দিয়ে নিজেকে আঘাত করে বাস্তবে ফিরে আসে। চোখ খুলতে সে দেখে সামনে দাঁড়িয়ে আছে তার দাদা, মুস্তিকা আর উলান। প্রথমে মুস্তিকাকে দেখে ভয় পেলেও পরে সে সব খুলে বলতে শুরু করে সুকুমার ইতিহাস সম্পর্কে। একসময় সুকমা নামের এক মহিলা বাজিংজো গ্রামে ভেষজ গাছ দিয়ে মানুষের চিকিৎসা করত। তার সঙ্গে ছিল এক ছোট্ট ছেলে। কিন্তু সময়ের সঙ্গে সুকমার বিশ্বাস জন্মায় সে নাকি পাহাড়ি জিনের পুনর্জন্ম, আর সেই শক্তি বাড়াতে সে ধীরে ধীরে গ্রামের মানুষকে হত্যা করতে শুরু করে। কালাজাদুর মাধ্যমে শক্তি অর্জনের চেষ্টা করছিল সে। গ্রামবাসীরা বিষয়টা জেনে তাকে ধরে গ্রামের বাইরে এক ঘরে বন্দি করে রাখে। কয়েক সপ্তাহ পর দেখা যায় সে মারা গেছে, কিন্তু কেউ সাহস করে তাকে দাফন করেনি। আর কিছুদিন পর তার লাশটাও রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। এত বছর পর সেই ভয় আবার ফিরে এসেছে, এবং সুকমা বাস্তবে না আসতে পারলেও স্বপ্নের জগতে বাজিংজোর মানুষদেরকে হত্যা করছে, হয়তো সেই শক্তি অর্জনের জন্য যা জীবিত অবস্থায় সে পায়নি। এরপর মুস্তিকা এক ছোট্ট রিচুয়াল করে। একটা সাদা কাগজে ধীরে ধীরে ভেসে ওঠে রেশপাতির ছবি। মুস্তিকা বলে রেশপাতির মধ্যে বিশেষ শক্তি আছে, কারণ তার ভেতরেও সেই পাহাড়ি জিনের একটা শক্তির অংশ রয়েছে, আর তাই সেই একমাত্র পারবে সুকমাকে শেষ করতে। কারণ ভবিষ্যৎবাণী ছিল বছরের প্রথম দিনে জন্ম নেওয়া কেউ একদিন এই অশুভ শক্তির বা জিনের অবসান ঘটাবে। তবে সুকমাকে মারতে হলে তাকে স্বপ্নের জগতে গিয়েই যুদ্ধ করতে হবে। এই কথা শুনে রেশপাতির দাদা ভয় পেয়ে যায়। সে সরাসরি বলে দেয় নিজের শেষ পরিবারকে হারানোর ঝুঁকি সে কখনোই নেবে না। রেশপাতি দ্বিধায় পড়ে যায়, কি করবে বুঝতে পারছিল না। পরদিন স্কুলে বসে এসব ভাবছিল সে। তখন তার কাছে আসে উলান। উলান এবার নিজের গল্প বলে। ছোটবেলা থেকেই সে অদ্ভুত জাপানি ভাষায় ফিসফিসানি শুনত। সেই আওয়াজ তাকে বিভিন্ন বিপদের ব্যাপারে সতর্ক করত। প্রথমে সে ভাবত হয়তো পাগল হয়ে যাচ্ছে, তাই ধীরে ধীরে এসব উপেক্ষা করতে শেখে। তার বিশ্বাস এগুলো সাধারণ আওয়াজ ছিল না, বরং এমন কিছু শক্তি যারা তাকে বিপদ থেকে বাঁচাতে চাইত। কিন্তু এক রাতে সে আগের মতোই সেই সতর্ক বার্তা উপেক্ষা করে, আর সেই দিনই তার মাকে হত্যা করা হয়। এই একটা ভুলের জন্য আজও সে নিজেকে ক্ষমা করতে পারেনি। তাই সে চায় না রেশপাতির জীবনেও এমন আফসোস থেকে যাক। উলান তাকে বলে এই সুযোগ নষ্ট করা যাবে না, আর শেষ পর্যন্ত সে রেশপাতির পাশে থাকবে। উলানের কথা শুনে রেশপাতি অবশেষে সিদ্ধান্ত নেয় সে সুকমার জিনকে থামাবে, কারণ সে আর কাউকে মরতে দেখতে চায় না, আর সুকমাকেও তার কাঙ্ক্ষিত শক্তি অর্জন করতে দেবে না। সেদিন তারা তিনজন মুস্তিকার কাছে যায়। রেশপাতি সবাইকে বাঁচাতে রাজি হয়েছে দেখে মুস্তিকা খুশি হয়। তবে সে জানায় রেশপাতির বর্তমান শক্তি সুকমার সঙ্গে লড়াইয়ের জন্য যথেষ্ট নয়, তাকে নিজের শক্তি পুরোপুরি জাগিয়ে তুলতে হবে। রেশপাতি সত্যি স্বপ্নের জগতে সবকিছু বদলাতে পারে কিনা সেটা জানার জন্য এক বিশেষ রিচুয়ালের দরকার ছিল। কিন্তু সেই রিচুয়ালে যার স্বপ্নে প্রবেশ করা হবে তার জীবনেরও ঝুঁকি থাকবে। এই কথা শুনেও এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে যায় উলান। রিচুয়াল শুরু হয়। উলান ঘুমিয়ে পড়ে, আর রেশপাতি পানিতে ডুব দিয়ে তার স্বপ্নে প্রবেশ করে। সেখানে গিয়ে সে দেখে উলান অন্ধকার এক ঘরে একা দাঁড়িয়ে আছে, কারণ সে নিজের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতির মুখোমুখি হতে ভয় পাচ্ছিল। রেশপাতি তাকে আশ্বস্ত করে সে পাশে আছে বলে, আর এবার তার দুঃস্বপ্ন বদলে দেবে। এরপর তারা পৌঁছে যায় সেই রাতে যেদিন উলানের মা মারা গিয়েছিল। সামনে পড়েছিল তার মায়ের নিথর দেহ। তখন রেশপাতির মনে পড়ে মুস্তিকার কথা। স্বপ্নের জগতে সে সব কিছু বদলাতে পারে।
এই কথা ভাবতেই সে পুরো ঘটনাটাকে পরিবর্তন করে দেয়। এবারে ছিনতাইকারীরা উলানের মাকে আঘাত করার আগেই আশপাশের লোকজনেরা তাকে ধরে ফেলে, ফলে উলানের মা বেঁচে যায়। উলান দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে রেশপাতিও স্বস্তি পায়। বাস্তবে না পারলেও অন্তত স্বপ্নে সে উলানের দীর্ঘদিনের কষ্টকে কিছুটা কমিয়ে দিতে পেরেছে। রিচুয়াল চলাকালে রেশপাতির দাদা বারবার ফোন করছিল, তাই রিচুয়াল শেষ হতেই তারা দ্রুত বাড়ি ফিরে যায়। একা থেকে যায় মুস্তিকা। রিচুয়ালে জিনিসপত্র গোছানোর সময় হঠাৎ তার মনে হয় ঘরে আর কেউ আছে। সত্যিই সেখানে একজন ছিল। মুহূর্তের মধ্যে সে মুস্তিকার গলা কেটে হত্যা করে, আর সেই ব্যক্তি ছিল আব্দুল। হ্যাঁ, রেশপাতিদের বাড়ির কাজের লোক আব্দুল। আসলে এই আব্দুলই ছিল সেই ছোট্ট ছেলে যাকে ছোটবেলা থেকে বড় করেছিল সুকমা। তার ঘরে দেখা যায় সুকমার লাশ, যাকে ঘিরে আব্দুল কালা জাদু করছিল। অর্থাৎ সুকমার লাশ হারিয়ে যায়নি, বরং কেউ লুকিয়ে রেখেছিল, আর সেটাই ছিল আব্দুল। পরদিন স্কুলে তীর্থা রেশপাতিকে মুস্তিকার মৃত্যুর খবর দেয়। তারা অবাক হয়ে জানতে পারে মুস্তিকাকে স্বপ্নে নয়, বাস্তবেই হত্যা করা হয়েছে। তীর্থার সন্দেহ হয় সুকমার সেই সহকারী ছেলেটিই হয়তো এটা করেছে, তাহলে সে নিশ্চয়ই তাদের সম্পর্কে জানে। ঠিক তখনই পিছনে উলানের আচরণ হঠাৎ অস্বাভাবিক হয়ে ওঠে। তার গলার সুরক্ষার লকেট এক মুহূর্তে ভেঙে যায়, আর সে ভয়ঙ্করভাবে বাজিংজোর ঘুম পাড়ানি গানটা আবার গাইতে শুরু করে। এক সময় তার চোখ দুটো সাদা হয়ে যায়। এতে ক্লাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু স্টুডেন্ট শিক্ষক ডাকতে গেলে দরজা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। এরপর উলান নিজের মাথা বারবার টেবিলে আঘাত করতে থাকে। রেশপাতি বুঝে যায় উলানের শরীরে সুকমার ভয়ঙ্কর জিন আসর করেছে। সে সুকমাকে চলে যেতে বলে, কিন্তু সুকমা জানায় একটা শর্তেই সে এখান থেকে যাবে, যদি রেশপাতি নিজেকে তার হাতে তুলে দেয়। রেশপাতি অস্বীকার করতেই উলানের শরীরে থাকা শক্তি বা জিন তার গলা চেপে ধরে। যে বাধা দিতে আসে তাকেই সে আক্রমণ করে। শেষে সবাই মিলে তাকে টেবিলের সঙ্গে চেপে ধরে। তখন রেশপাতির মনে পড়ে এমন পরিস্থিতিতে কি করতে হবে উলান সেটা আগেই বলেছিল। তাই সে সাদা কাপড় দিয়ে উলানের মুখ ঢেকে দেয়, কিন্তু এতে বিশেষ লাভ হয় না, বরং চারপাশের কাগজ উঠতে থাকে। চেয়ার শূন্যে ভেসে ওঠে। শেষ উপায় হিসাবে রেশপাতি একটা কলম ঢুকিয়ে দেয় উলানের হাতে। সঙ্গে সঙ্গে তার হাত রক্তাক্ত হয়ে যায়, আর সে মাটিতে পড়ে যায়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে বসে তীর্থা উলানের গাওয়া গান নিয়ে খোঁজ করছিল। এরপর সে বুঝতে পারে এটা সাধারণ ঘুম পাড়ানি গান নয়, বরং কোনো গুপ্ত কালাজাদুর মন্ত্র। তখন তার সন্দেহ হয় রেশপাতির উপর নিশ্চয়ই কেউ কোনো কালাজাদু করেছে। তাই তারা দ্রুত রেশপাতির বাড়িতে যায়। ঠিক তখনই আব্দুল বাড়ি থেকে বের হচ্ছিল, যদিও কেউ তাকে খেয়াল করেনি। তারা সরাসরি রেশপাতির ঘরে যায়, যেখানে তীর্থা খাটের নিচ থেকে বের করে আনে একটা বুহুল, অর্থাৎ তাবিজজাত কালা জাদুর বস্তু, যা গুপ্ত বিদ্যায় কারোর পেছনে জিন বা অশুভ শক্তি লাগাতে ব্যবহৃত হতো। এটা দেখে তারা বুঝে যায় স্বপ্নের জগতের সেই ভয়ঙ্কর জিন হয়তো সুকমা নয়, বরং অন্য কোনো জিন, যাকে কালা জাদুর মাধ্যমে ডেকে আনা হয়েছে। আর সেই জিনকেই রেশপাতির স্বপ্নে পাঠানো হয়েছিল। তখনই সব পরিষ্কার হয়ে যায়। এর পিছনে রয়েছে আব্দুল, কারণ আব্দুলের দেওয়া তেল ব্যবহার করার পর থেকেই রেশপাতি এসব দেখতে শুরু করেছিল। এটা বুঝেই রেশপাতি ছুটে যায় তার দাদার ঘরে। সেখানে গিয়ে দেখে তার দাদার কোনো জ্ঞান নেই। মনে হচ্ছিল আব্দুল কালা জাদুর মাধ্যমে তাকে স্বপ্নের জগতে পাঠিয়ে দিয়েছে। তীর্থা তার বিছানার নিচেও আর একটা বহুল খুঁজে পায়। তখন তারা বুঝে যায় শুধু ডাকাডাকি করে এবার তার দাদাকে আর ফেরানো সম্ভব হবে না। তাই রেশপাতি দেরি না করে তার দাদার মুখ স্পর্শ করে স্বপ্নের জগতে প্রবেশের চেষ্টা করে। আর সত্যি সে পৌঁছে যায় অন্ধকার জগতে, মানে জিনের জগতে। সেখানে সে দেখে তার দাদাকে বন্দি করে রেখেছে সেই ভয়ঙ্কর জিন। এবার জিনের আসল লক্ষ্য ছিল রেশপাতি, কারণ তার মধ্যেই ছিল স্বপ্নের জগৎকে নিয়ন্ত্রণ করার শক্তি। আর তাকে পেলে জিন যা চাইবে তাই করতে পারবে। তাই জিন শর্ত দেয়, রেশপাতি যদি নিজেকে তার হাতে তুলে দেয় তাহলে সে তার দাদাকে ছেড়ে দেবে। কিন্তু এবার রেশপাতি নিজের শক্তি ব্যবহার করতে জানতো। সে আশপাশের শেকড় ডেকে এনে জিনটাকে আটকে ফেলে। এরপর নিজের শক্তিতে দাদাকে কাছে টেনে আনে এবং তাকে নিয়ে পালাতে শুরু করে। ঠিক তখনই জিনটা মুক্ত হয়ে ভয়ঙ্কর আসল রূপ নেয় এবং তাদের পিছু করতে থাকে। একসময় সেটা ঝাঁপিয়ে পড়ে রেশপাতির উপর। সেই মুহূর্তে তার দাদা শেকড়ের ধারালো অংশ জিনটার শরীরে ঢুকিয়ে দেয়। কিন্তু এখানেই ভুল করে বসে রেশপাতি। সে ওই ছুরির মধ্যেই নিজেকে বিদ্ধ করে পৌঁছে যায়
বর্তমান জগতে মানে বাস্তবে ফিরে আসে। সঙ্গে সঙ্গে আবার দাদাকে ছুঁয়ে স্বপ্নে ঢোকার চেষ্টা করলেও এবার আর তা সম্ভব হয় না। তীর্থ লক্ষ্য করে তার দাদার গলায় একই চিহ্ন ফুটে উঠেছে, যে চিহ্ন ঘুমের মধ্যে মারা যাওয়া মানুষদের গলায় ছিল। তবে তার দাদা তখনও বেঁচে ছিল, তাই দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রেসপেতি নিজেকে ক্ষমা করতে পারছিল না। তার একটা ভুলের কারণে এবার হয়তো তার দাদাও মারা যাবে। ডাক্তাররা কিছু বলতে পারছিল না। তার দাদা কোমায় চলে গিয়েছিল। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে এসে রেসপেতি অবশেষে উলানের সামনে সেই গোপন সত্যটা বলে দেয়, তার বাবা মায়ের মৃত্যুর কথা। আসলে সে সবসময় নিজেকেই দায়ী করত। সেদিন বের হওয়ার আগে তার বাবার গাড়ির সমস্যা হয়েছিল, তাই বাবা বারবার চেয়েছিল রেসপেতিও যেন তাদের সঙ্গে যায়, কিন্তু ইচ্ছা না থাকায় সে যায়নি। পথে গাড়ি খারাপ হয়ে যায়, আর সেই সুযোগে ছিনতাইকারীরা তার বাবা মাকে হত্যা করে। তখন থেকেই তার বিশ্বাস, সেদিন যদি সে তাদের সঙ্গে যেত তাহলে হয়তো তারা প্রাণে বেঁচে যেত। এই অপরাধবোধই তাকে বছরের পর বছর দুঃস্বপ্ন দেখিয়ে আসছে। আর এখন যদি তার দাদাও মারা যায়, সেটা সে কখনোই আর সহ্য করতে পারবে না। তাই যে কোনো মূল্যে সে দাদাকে বাঁচাতে চায়। ঠিক তখন তীর্থা তার হাতে তুলে দেয় সেই বহুল অর্থাৎ গুপ্ত তাবিজ, যা কালাজাদুর বস্তু, যার মাধ্যমে অশুভ শক্তি বা জিনকে আহ্বান বা নিয়ন্ত্রণ করা যায়। ওটা দেখেই রেসপেতির মাথায় নতুন পরিকল্পনা আসে। সে বুঝতে পারে দাদার স্বপ্নে ঢোকা না গেলেও নিজের স্বপ্নে সেই জিনকে ডাকা সম্ভব। তবে এর জন্য দরকার তীর্থার সাহায্য। রেসপেতি তাকে আব্দুলের ঠিকানা দেয়, যা একসময় তার দাদা তাকে জানিয়েছিল, আর বলে যেভাবেই হোক সুকমার লাশকে খুঁজে পেয়ে তাকে পুড়িয়ে ফেলতে হবে, তবেই কালাজাদুর প্রভাব শেষ হবে। এই কাজে সাহায্য করতে এগিয়ে আসে উলান। যদিও রেসপেতি চায়নি সে এই বিষয়ে জড়াক, কারণ তার কিছু হলে সেটা সে সহ্য করতে পারবে না। কিন্তু উলান জানায় তীর্থার তাকে দরকার হবে। এরপর উলান আর তীর্থা বেরিয়ে পড়ে। অন্যদিকে রেসপেতি প্রবেশ করে নিজের স্বপ্নে। সে ফিরে যায় সেই দিনে যেদিন তার বাবা মা মারা গিয়েছিল। এবার সে গিয়ে বলে আজ সে তাদের সঙ্গে যাবে। এই কথা শুনে তার বাবা মা খুশি হয়ে যায়। এদিকে তীর্থা আর উলান পৌঁছে যায় আব্দুলের ঠিকানায়, যেটা ছিল পরিত্যক্ত ভাঙড়ি জিনিসে ভরা একটা জায়গা, যেখানে একটা ঘরে ঢুকতেই তারা থমকে যায়, কারণ ভিতরে ঢাকা ছিল একটা লাশ। কাপড় সরাতেই আতঙ্কে জমে যায় তারা। ওটা সাধারণ মানুষের লাশ ছিল না, বরং ভয়ঙ্কর বিকৃত কিছু, যা দেখেই তীর্থা বুঝে যায় এটাই সুকমার দেহ, যেটা পুড়িয়ে ফেলতে হবে। সে বাইরে কেরোসিন খুঁজতে যায় এবং ফিরে এসে আগুন দেওয়ার প্রস্তুতি নেয়। ঠিক তখনই তাদের উপর হামলা করে বসে আব্দুল। অল্পের জন্য বেঁচে যায় তারা। আব্দুল চিৎকার করে বলে তারা কেন বুঝতে পারছে না সে কারোর কোনো ক্ষতি করতে চায় না। সে শুধু ফিরিয়ে আনতে চায় সেই মানুষটাকে যাকে সে নিজের মা মনে করত, অর্থাৎ সুকমা। আব্দুল জানায় যখন গ্রামবাসীরা সুকমাকে বন্দি করেছিল, তখন সেই শুধু কালাজাদুর মাধ্যমে এক জিনকে এনে সুকমার মৃতদেহের সঙ্গে যুক্ত করেছিল। পরে সেই শক্তিকে একটা ছোট্ট পুতুলে বন্দি করে বহু দূরে নিয়ে আসে। বছরের পর বছর অপেক্ষার পর অবশেষে সে তার মাকে ফিরিয়ে আনার একটা সুযোগ পেয়েছে, এমনই প্রতিশ্রুতি দিয়েছিল সেই জিন। তাই এত বছরের সাধনা আর কালাজাদু সে কিছুতেই নষ্ট হতে দিতে পারে না। এই কথা বলেই সে ঝাঁপিয়ে পড়ে তীর্থা আর উলানের উপর। অন্যদিকে স্বপ্নে রেসপেতির বাবা মায়ের আচরণ বদলাতে শুরু করে। হঠাৎ তার মা চিৎকার করে ওঠে, তারপর দুজনেই অদৃশ্য হয়ে যায়। রেসপেতি বুঝতে পারে গাড়িতে এখন সে একা নয়, তার সঙ্গে আছে সেই জিন। মুহূর্তেই জিনটা তাকে আঘাত করে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয়। আর এরপর রেসপেতি আবার পৌঁছে যায় সেই ভয়ঙ্কর স্বপ্নের জগতে, যেখানে সুকমার জিন নিজের আসল রূপে তার জন্য অপেক্ষা করছিল। এখানে সেই ভয়ঙ্কর জিন রেসপেতিকে হাওয়ায় তুলে নির্মমভাবে আঘাত করতে থাকে। ফলে শুধু স্বপ্নের জগতেই নয়, বাস্তবেও তার শরীর আহত হতে শুরু করে। তবে এবার রেসপেতি নিজের শক্তি সম্পর্কে জানত, তাই সে শক্তি ব্যবহার করে এক ছুরি সৃষ্টি করে এবং জিনের উপর হামলা চালায়। কিন্তু এত শক্তিশালী জিনকে হারানো সহজ ছিল না। অনেক কষ্টে সে ছুরিটা জিনের শরীরে ঢুকিয়ে দেয় ঠিকই, কিন্তু তাতেও তেমন কোনো ক্ষতি হয় না। উল্টে জিনই তাকে আঘাত করে নিচে ফেলে দেয়। একদিকে রেসপেতি স্বপ্নের জগতে প্রাণপণে লড়ছিল, অন্যদিকে তীর্থা আর উলান লড়ছিল আব্দুলের বিরুদ্ধে। তারা দুজনে মিলে আব্দুলের সঙ্গে পেরে উঠছিল না। একসময় আব্দুল উলানকে হত্যা করতে এগিয়ে যায়। ঠিক তখনই তীর্থা ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচায়। শুরু হয় তীর্থা আর আব্দুলের মধ্যে ভয়ঙ্কর লড়াই। অন্যদিকে জিন রেসপেতিকে নিয়ে যায় তার নিজের রুমে।
সেখানে অসংখ্য ভয়ঙ্কর রূপে দেখা দেয় সে। জিন বলে আজ তাদের মধ্যে শুধু একজনই বাঁচবে। এরপর শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। একদিকে বাস্তবে তীর্থকে প্রায় মেরেই ফেলছিল আব্দুল। এই সুযোগে উলান কেরোসিন নিয়ে এগিয়ে যায় সুকমার লাশের দিকে। তেল ঢালার সময় আব্দুল সেটা দেখে ফেলে এবং তার দিকে ছুটে যায়, কিন্তু তীর্থা আবার তাকে আটকায়। এর ফলে আব্দুল তীর্থাকে মেরে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে উলান ছুরি দিয়ে আঘাত করে আব্দুলের পিঠে। এক মুহূর্ত নষ্ট না করে সে সুকমার লাশে আগুন ধরিয়ে দেয়। আর তখনই বদলে যেতে শুরু করে সবকিছু। স্বপ্নের জগতে রেসপেতিকে আবার ফিরিয়ে আনা হয়েছিল সেই অভিশপ্ত জায়গায়। সেখানে সে তার দাদাকে দেখতে পেলেও কাছে যেতে পারছিল না। জিন তাকে হাওয়ায় তুলে গলা চেপে ধরেছিল, ফলে বাস্তবেও তার অবস্থা আরও খারাপ হতে থাকে। ঠিক তখনই সুকমার লাশে আগুন লাগার কারণে জিনের শক্তি কমে যেতে শুরু করে। সে যন্ত্রণায় ছটপট করতে থাকে, আর সেই সুযোগে মুক্ত হয়ে যায় রেসপেতি। সে শেকড়ের ধারালো টুকরো হাতে নিয়ে জিনের দিকে এগিয়ে যায়। আঘাত করার সময় সে বলে এটা তার দাদাকে মারার চেষ্টা করার শাস্তি, আর সেই আঘাতেই জিন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। অন্যদিকে সুকমার লাশ পুড়তে দেখে আব্দুল হাউমাউ করে কাঁদতে থাকে। এদিকে রেসপেতি তার দাদাকে মুক্ত করে বাস্তবে ফিরিয়ে আনে। এরপর শুরু হয় নতুন এক সকাল। রেসপেতি এবার নিজের হাতে ব্রেকফাস্ট বানিয়ে দাদাকে সারপ্রাইজ দেয়। এতে বোঝা যায় তাদের সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। টিভিতে দেখা যায় আব্দুলকে গ্রেপ্তার করা হয়েছে কালাজাদুর মাধ্যমে মানুষ হত্যা আর মুস্তিকাকে খুনের অভিযোগে। সেদিন রেসপেতি, উলান আর তীর্থা যায় তার বাবা মায়ের কবর জিয়ারাত করতে। ফেরার সময় রেসপেতি আলতো করে উলানের হাত ছোঁয়, আর তখন বোঝা যায় তারা দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। এবার আর সেই অনুভূতি লুকানোর চেষ্টা তারা কেউই করে না। সেখানেই উলানের হাত ধরে ঘুমিয়ে পড়ে রেসপেতি, আর পৌঁছে যায় এমন এক স্বপ্নে যখন সে ছোট ছিল আর বাবা মায়ের সঙ্গে সুন্দর সময় কাটাতো। পুরনো সেই সুখের স্মৃতি দেখে তার চোখ ভিজে ওঠে। এরপর দাদার ইচ্ছে পূরণ করতে সে ডাক্তারের কাছেও যেতে শুরু করে, ফলে তাদের সম্পর্ক আরও গভীর হয়। সব দেখে মনে হচ্ছিল অবশেষে সব ঠিক হয়ে গেছে, কিন্তু সত্যিই কি সব শেষ হয়েছিল? কারণ শেষ দৃশ্যে দেখা যায় এক বাড়ির ভেতর থেকে কেউ সেই ভয়ঙ্কর ঘুমপাড়ানির গান গাইছে। সেটা গান নয়, যেন কালাজাদুর মন্ত্র। আর সেই ব্যক্তি ছিল রেসপেতির ডাক্তার। সে নিজের মৃত স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য আবারও সেই জিনকে আহ্বান করছিল। অর্থাৎ স্বপ্নের জগতের ভয়াবহ আতঙ্ক এখনও শেষ হয়নি, বরং আবার শুরু হতে চলেছে সেই অশুভ শক্তির নতুন তাণ্ডব। যাই হোক, কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য কথা।